আমি আবার আসছি। ক্লাস 3 তোমাদের এই জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব, সেজন্য আবার একটু আসছি। তোমরা আবার বসে যাও। তো জ্যামিতি তোমাদের ক্লাসে শুরু করতে পারিনি, ধরেই নি আসলে। তার মধ্যে ছুটি হয়ে গেল। তো যাক, আজকে আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব আমি একটু করে আলোচনা করে দিব ক্লাসে। তোমরা যেগুলো সাজেশনে দিয়েছি পরীক্ষার জন্য এবং বন্ধের পড়ার জন্য সাজেশন দিয়েছি, যে ওখানে যা যা আছে ওগুলো আপাতত পড়বে। তবে বোঝার জন্য বা আরেকটু বেশি করে জানার জন্য তোমরা এখানে চ্যাপ্টারে যা যা আছে এগুলো একটু পড়ে নিতে পারো। তাহলে যেহেতু বন্ধ আছে, এখন ক্লাস থাকলে তো তোমরা পড়ার সুযোগ পাও না। ক্লাস করো, তারপরে কোচিং করো, পড়ার সুযোগ না। এখন একটু পড়তে পারবে, সেই সুযোগে একটু সব কিছু একটু পড়ে পড়ে একটু জেনে নিও, কেমন? তো আমি একটু তোমাদের যতটুকু পারি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমেই পেজ 3-তে তোমাদের জ্যামিতির পরিচয়, এটা একটু আলোচনা করি। কারণ জ্যামিতি জিনিসটা যে তোমরা পড়ো বা এর আগে ক্লাস করেছো, তোমরা তো এখনো ছোট, এখনো তোমাদের মাথায় এই জিনিসটা আসেনি যে জ্যামিতি জিনিসটা কি, আসলে কেন পড়ি আমরা বা কি জন্য, কি এত দরকার। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো সেটা নিয়ে একটু তোমাদের জানা দরকার। জ্যামিতি জ্যামিতি জ্যামিতির মধ্যে কি আছে দেখো। জ্যামিতি শব্দটার মধ্যে দুইটা পার্ট আছে। দুইটা পার্ট কি কি? একটা হচ্ছে জ্যা, আর একটা হচ্ছে মিতি। তো জ্যা মানে হচ্ছে ভূমি, জ্যা মানে ভূমি মানে মাটি, এই যে জায়গা, মাটি, যেটার মধ্যে আমরা বাড়ি ঘর করি, দালান কোঠা, স্কুল কলেজ, এগুলো। আর মিতি, মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দটার অর্থ তাহলে দাঁড়াচ্ছে ভূমি পরিমাপ। যে অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। ভূমির পরিমাপ করার জন্য অ্যাকচুয়ালি এই যে জ্যামিতির শব্দটা এসছে। তো এটা যে এসছে বা এটার যে বিভিন্ন টার্মসগুলো, এগুলো যে আসছে, এগুলোর কিন্তু একটা ইতিহাস আছে। কোথা থেকে কিভাবে আসলো, কেন আসলো, কোন চিন্তা থেকে আসলো, তাই না? তো এটার ইতিহাসটা কেমন? এটা হচ্ছে প্রাচীনকালে যে নীল নদ, মিশরের একটা দেশের নাম তোমরা জানো। ওখানে একটা নদী আছে, নীল নদ। নীল নদের যখন ঝড় বৃষ্টি হতো, প্লাবন হতো বা বন্যা হতো, তখন কি হতো, এই নদীর পানি একেবারে 2 তীর উচ্চায় আশেপাশে যে ভূমি জায়গা আছে ওগুলো একেবারে ভেসে যেত। ওগুলো যে সীমানাগুলো, তখন এই মাটি সমান হয়ে যেত, সীমানা সমান হয়ে যেত, তখন জায়গাগুলো কার কতটুকু জমি বোঝা যেত না। তখন এটা কিভাবে বুঝবে, তখন মানুষ চিন্তা করতে করতে এক সময় একটা জরিপের প্রয়োজনীয়তা অনুভব করলো। তখন জরিপ করে এটার আবার সীমানা নির্ধারণ করতে হতো। তো তখন প্রথম হচ্ছে আলেকজান্দ্রিয়া, মিশরের আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক, নাম হচ্ছে ইউক্লিড। উনি আর কি এই জরিপ সিস্টেম যেটা, এটা চালু করেন এবং এই যে জ্যামিতির বিভিন্ন টার্মসগুলো তিনি প্রথম চিন্তা ভাবনা করে বের করেন, এবং এ ব্যাপারে তিনি পরবর্তীতে বিখ্যাত হয়েছিলেন। তো তখন থেকে আর কি জ্যামিতি নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে। এই যে ভূমির পরিমাপ করলো, এখান থেকে আসছে আসলে ভূমির পরিমাপটা। এছাড়া কিন্তু আরো অনেক কাজ করা হয়, যেমন ধরো আকাশে যে বিমান চলছে, তারপরে যে আমাদের গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলো কোথায় কতটুকু পরিমাণে আছে, কতটুকু অ্যাঙ্গেলে আছে, তারপরে কোন দিকে যাবে এখন বিমান, এগুলো কিন্তু নির্ধারণ করার জন্য আমাদের জ্যামিতি লাগে। আবার ভূমির পরিমাপের ক্ষেত্রে দেখা গেছে যে, যেমন ধরো এখানে যতটুকু জায়গা আছে, এটা কি স্কোয়ার সিস্টেম নাকি একটু ত্রিকোণাকৃতির, না যে আমরা ইয়েতে পড়েছি, জ্যামিতিতে পড়েছি সামান্তরিক টাইপের, মানে কোন সাইডে একটু বড়, কোন সাইডে ছোট, এই যে পরিমাপগুলো, এগুলো করার জন্য কিন্তু আমাদের এই জ্যামিতিটা প্রয়োজন, তাই না? তো এগুলো পরবর্তীতে আরো অন্যান্য বিজ্ঞানী আছে, থ্যালিস, পিথাগোরাস, তারপরে রিমান, বালিয়াই, ওনারাও এগুলো নিয়ে এগুলোর বিভিন্ন ব্যবহারিক তাত্ত্বিক দিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং বিখ্যাত হয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা এই যে বর্ণনাটা দিলাম, এখান থেকে কিন্তু জ্যামিতির সংজ্ঞাটাও বলতে পারবো। জ্যামিতির সংজ্ঞাটা তাহলে কি? জ্যামিতির সংজ্ঞাটা হচ্ছে
যে শাস্ত্র পাঠ করলে, মানে হচ্ছে যে বইটা যেখানে এই জ্যামিতিক বিষয়গুলো লেখা আছে, যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে আমরা বিশেষ জ্ঞান অর্জন করতে পারবো, তাকে আমরা বলবো জ্যামিতি। তাহলে জ্যামিতিকে আবার ইংলিশে বলে কি জিওমেট্রি, এটা তোমরা জানো কারণ ডায়েরিতে তোমরা সবসময় লিখো, তাই না? আচ্ছা, তাহলে জ্যামিতির সংজ্ঞাটা হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করতে পারিস, তাকে জ্যামিতি বলে। আচ্ছা, এরপরে জ্যামিতি কেন পড়বো, পাঠের প্রয়োজনীয়তাটা কি? ওই যে একটু আগে বললাম যে ভূমির পরিমাপ করবে, দালান কোঠা বা একটা দালান করবে, এখানে ধরো সাইমাদের একটা বাড়ি হবে, তো সাইমার জন্য একটা রুম করবে, এটা কতটুকু হবে, তারপরে সাজিদের রুমটা কতটুকু জায়গা নিয়ে হবে, কত স্কোয়ার ফিট, পাশে যে ওয়াশরুমটা হবে বা রান্নাঘর হবে ওদের, আম্মু আব্বুর রুমটা কতটুকু হবে, তো এইগুলো পরিমাপ করার জন্য কিন্তু আমাদের এই জ্যামিতিক বিভিন্ন টার্মসগুলো আমাদের জানা দরকার। আর হচ্ছে গ্রহ নক্ষত্রের কথা বললাম, তারপরে যুদ্ধক্ষেত্র, বিমান চালনা, এসব ক্ষেত্র কিন্তু আমাদের জ্যামিতিক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। এরপরে আসলে জ্যামিতি কত প্রকার? জ্যামিতি দুই প্রকার হয়, একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আর একটা হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতিটা কি? ব্যবহারিক জ্যামিতিটা হচ্ছে যে তোমরা ক্লাসে চিত্র আঁকো, ত্রিভুজ, তারপর হচ্ছে কি চতুর্ভুজ, রেখা, এই যে চিত্রের মাধ্যমে দেখাও, এটা হচ্ছে ব্যবহারিক। আর তাত্ত্বিক কোনটা? এটার যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা কাকে বলে, তাই না? চতুর্ভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, তারপরে রেখা, সরলরেখা, এগুলোর যে ব্যাখ্যা বিশ্লেষণ বা এগুলোর সংজ্ঞা, এগুলোকে আমরা কি বলবো? তাত্ত্বিক জ্যামিতি বলবো। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে এই কয়টা জিনিস আছে, যেহেতু তোমরা এখনো ছোট, এতটুকু জানলেই যথেষ্ট হবে। পরবর্তী পেজে আছে তোমাদের অনুশীলনী। অনুশীলনীতে যেগুলো আছে তোমার, আমার এই বিশ্লেষণটা, এই যে ব্যাখ্যা বিশ্লেষণটা যদি তোমরা খেয়াল করো, তাহলে এগুলোর কিন্তু অ্যান্সার করতে পারবে। তোমরা কিন্তু বাসায় বসে বসে এগুলো বইতেই অ্যান্সারগুলো রেডি করে ফেলবে, কেমন? তাহলে তোমাদের জানা হবে অনেক কিছু। আচ্ছা, এরপরে 5, পেজ নাম্বার 5-এ কিছু সংজ্ঞা আছে, বিন্দু, রেখা, তল সম্পর্কিত কিছু সংজ্ঞা আছে। এখান থেকে আমি সাজেশনে যেগুলো দিয়েছি এতটুকুই আলোচনা করব, কারণ এই স্বল্প পরিসরে এত বেশি আলোচনা করা যায় না। ক্লাসে থাকলে হয়তো তোমাদেরকে একটা করে দুইটা করে আমরা প্রতিদিন পড়াতে পারতাম, লিখাতে পারতাম। তোমরা কিন্তু এগুলো পড়বে প্লাস লিখবে, না লিখলে কিন্তু কোনো কিছু তোমরা ঠিক মতো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না, ভুল হয়ে যাবে, বানান ভুল হবে, তাই না? লিখবে সবসময়। আচ্ছা, এখানে আছে তোমাদের, আমি দিয়েছিলাম বিন্দু কাকে বলে, বিন্দুর অবস্থান দেখাও। বিন্দু জিনিসটা কি? দেখো, আমি এখানে চিত্র এঁকে রেখেছি। বিন্দু, এই যে এটা হচ্ছে বিন্দু। তাহলে বিন্দুর সংজ্ঞায় দুইটা সংজ্ঞা আছে এখানে, তোমাদের দুইটা সংজ্ঞা জানার জন্য পড়তে পারো, তবে একটা সংজ্ঞা দিলেই হবে, এই সংজ্ঞাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ মানে উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকেই বিন্দু বলে। তাহলে বিন্দুর কি আছে? বিন্দু কোনো দিকে যাচ্ছেও না, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তারপরে কি কোনো উচ্চতা নাই, শুধুমাত্র কি আছে? একটা অবস্থান আছে। এই অবস্থানটা দেখে আমরা বুঝবো এটা একটা বিন্দু। অবস্থানকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে? তাহলে আরেকটা সংজ্ঞা হচ্ছে যে দুই বা ততোধিক রেখার মিলনস্থলকে বিন্দু বলে। এটা কিরকম? দেখো, এই যে একটা রেখা গেল, ধরো আরেকটা রেখা এই দিক থেকে আসলো, এটা এই জায়গায় মিললো, আরেকটা রেখা এই দিক থেকে গেল, এটা ওই জায়গায় মিললো, এই যে তিনটা রেখার যে মিলন স্থল, এই জায়গাটাকে বিন্দু বলবো আমরা, ঠিক আছে? তো এইটাও তোমরা জানার জন্য শিখতে পারো, তবে এক্সামে তোমরা শুধু প্রথমটা অ্যান্সার করলেই চলবে। তা আমি বলেছি বিন্দুর অবস্থান দেখাও। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এই যে বিন্দুটা দিলাম আমরা, এই বিন্দুর অবস্থানটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে লিখবো কি? চিত্রে সি একটি বিন্দু। ওকে, তো এরপরে আছে কি? রশ্মি। রশ্মি জিনিসটা কি? রশ্মি হচ্ছে একটি রেখাংশ,
প্রত্যেকটা জিনিসের প্রথমে সংজ্ঞা লিখবে। এই যে যেগুলো পড়াচ্ছি এখন, এগুলো প্রথমে নাম লিখবে, নাম লিখে তারপরে কি লিখবে, সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার পরে চিত্র দিবে, চিত্রের নিচে লিখবে যে চিত্রে সি একটি বিন্দু, এরকম করে পরের গুলো কিন্তু অ্যান্সার করবে। যেগুলো আসবে চিত্র সহ সংজ্ঞা লেখো, সেগুলোতে এরকম করে অ্যান্সার করতে হবে। ওকে। 2 নম্বরে হচ্ছে রশ্মি। রশ্মি জিনিসটা কি? একটি রেখাংশ যার একটি বিন্দু থাকবে স্থির, একটি রেখাংশ যার একটি বিন্দু স্থির, এক প্রান্ত স্থির থাকবে, মানে এটা কোনো দিকে আর এদিকে যাবে না, এদিকে কোনো দিকে যাবে না, এটা স্থির থাকবে। আর অপর প্রান্ত যেটা, এটা সামনে অগ্রসর হতে পারবে। ঠিক আছে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তো এই রেখাংশটাকে আমরা বলবো কি? রশ্মি। যেহেতু এটা সামনের দিকে অগ্রসর হতে পারবে আর এই রেখাটা স্থির, এই বিন্দুটা, এই প্রান্তটা স্থির থাকবে, এটাকে একটু এরকম করে ডট দিয়ে রাখবে। আর এখানে অ্যারো চিহ্নটা অবশ্যই দিতে হবে, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা সামনে অগ্রসর হতে পারবে। চলমান। ঠিক আছে, তো এটা হচ্ছে রশ্মির সংজ্ঞা। তার মানে রশ্মির সংজ্ঞাটা হবে এরকম: একটি রেখাংশ যার এক প্রান্ত স্থির এবং অপর প্রান্ত বর্ধিত করা যায়, তাকে রশ্মি বলে। তো এরপরে চিত্র আঁকবে, এরকম করে চিত্র এঁকে নিচে লিখবে যে চিত্রে এবি একটি রশ্মি। ওকে। এরপর 3 নম্বরে হচ্ছে সরলরেখা। সরলরেখা সংজ্ঞাটা ফার্স্টে লিখবে: যে রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না, একই দিকে অগ্রসর হয়, একই দিকে প্রসারিত হয়, তাকে কি বলে? সরলরেখা বলে। যেই রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন না করে একই দিকে প্রসারিত হয়, তাকে কি বলে? সরলরেখা বলে। সরলরেখার চিত্রটা আঁকবে, চিত্রটা এঁকে 2 প্রান্তে এ বি দিয়ে চিহ্নিত করবে এবং নিচে লিখবে যে চিত্রে এ বি একটি সরলরেখা। ঠিক আছে, আপাতত এই 3টা তোমরা মুখস্থ করবে। এরপরে বাকিগুলো তোমরা একটু একটু পড়ে নিও জানার জন্য। ওকে। তারপরে আমরা যাব পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-তে আছে জ্যামিতির, আমাদের জ্যামিতির বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট, যেগুলো দিয়ে আমরা জ্যামিতিক চিত্রগুলো আঁকবো বা জ্যামিতিক পরিমাপগুলো করব, সেগুলোর জন্য আমাদের কিছু যন্ত্রপাতি দরকার। এই যন্ত্রপাতিগুলো তোমাদের জন্য খুব সহজে একটা জ্যামিতি বক্সের মধ্যে থাকে, ছোট জ্যামিতি বক্স কিনবে কিন্তু তোমরা, কেমন? তো জ্যামিতি বক্সে দেখবে ওখানে প্লাস্টিকের একটা 6 ইঞ্চি লম্বা মাপকাঠি থাকে, ওটাকে আমরা স্কেল বলবো। স্কেলটা কত ইঞ্চি? 6 ইঞ্চি লম্বা থাকবে। তো এটা দিয়ে আমরা কি দৈর্ঘ্য, তারপরে ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো আঁকতে পারি। এরপরে 2টা কম্পাস থাকবে, একটা হচ্ছে কাটা কম্পাস আর একটা হচ্ছে পেন্সিল কম্পাস। কাটা কম্পাসটা কিরকম? কাটা কম্পাসটা হচ্ছে 2টি বাহু থাকবে কাটা কম্পাসে। 2 বাহুটার অগ্রভাগ মানে সামনের অংশটা, ওটা সুচালো থাকবে, 2 প্রান্তই সুচালো থাকবে। আর এটা হচ্ছে তোমার পেন্সিল কম্পাস, যেটা সেটার এক প্রান্ত, এক বাহুটা সুচালো থাকবে আর এক বাহুতে আমরা পেন্সিল আঁকতে পারবো। পেন্সিল দিয়ে তখন আমরা এই যে সার্কেল, বৃত্ত, অর্ধবৃত্ত এগুলো আঁকতে পারবো। ঠিক আছে, কোণের পরিমাপ যেটা একটা। আর কাটা কম্পাস দিয়েও এরকম আমরা বিভিন্ন দূরত্ব করব, মাপতে পারবো, বুঝাতে পারবো। ঠিক আছে, এরপরে আছে এরকম 2টা জিনিস থাকবে। আরেকটা হচ্ছে এই দুটোকে বলে ত্রিকোণী। ত্রিকোণী 2টা থাকবে, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির, একটা থাকবে সমবাহু ত্রিভুজাকৃতির, আর একটা থাকবে বিষমবাহু ত্রিভুজাকৃতির। ঠিক আছে, এই দুটোকে আমরা কি বলবো? ত্রিকোণী বলবো। তো সমান্তরাল রেখা, লম্ব ইত্যাদি আমরা এই ত্রিকোণীর মাধ্যমে আমরা আঁকতে পারবো। ঠিক আছে, এরপরে থাকবে একটা চাঁদা।
চাঁদা তোমরা সবাই মোটামুটি চিনো। চাঁদাটা থাকে কিরকম, অর্ধবৃত্তাকার, এরকম থাকে, এরকম অর্ধবৃত্তাকার থাকে। এটা এরকম একটা রেখা টানা থাকে। এই রেখাটা হচ্ছে কি, এটাকে বলে ভূমি। নিচের দিকে যে সরলরেখাটা আছে সেটা হচ্ছে ভূমি। এটা ঠিক সমান দুই ভাগে যদি আমরা ভাগ করি, এখানে আমাদের থাকবে 90 ডিগ্রি, মানে এইটার এই রেখাটার এই পাশেও 90 ডিগ্রি থাকবে, এই পাশেও থাকবে 90 ডিগ্রি। তাহলে এটার মধ্যে ছোট ছোট যে রেখা দিয়ে বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়, এগুলো এরকম করে 0 থেকে শুরু করে 10 থাকবে, 20 থাকবে, 30, এরকম করে করে এই মাঝখানে যেটা থাকবে সেটা 90 পর্যন্ত আসবে। 90 থেকে এদিকে আবার আসবে কত, 100, 110, এরকম করে করে 180 পর্যন্ত আসবে। এখানে কত, 180 পর্যন্ত আসবে। তার মানে একটি চাঁদার পরিমাপ হচ্ছে এটা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মাঝখান বরাবর 90 ডিগ্রি থাকবে। তো এটা দিয়ে আমরা কি করব, বিভিন্ন আকারের কোণ আঁকতে পারবো, ঠিক আছে। এই বিন্দুর সাথে ধরো যদি আমি এই যে এখানে 30 আছে, 30 যদি মিলাই তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে, এটা হবে কি 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি, ঠিক আছে। এরকম করে করে আমরা চাঁদা দিয়ে বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করতে পারবো। এটা হচ্ছে চাঁদা। এরপরে আমাদের পরের পেজে আছে, পেজ 11-তে আছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্নগুলো কিন্তু আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। আমরা বড় হতে হতে আরো কত বড় বড় জ্যামিতি পড়বো না, ওগুলোতে আমরা এই সাংকেতিক চিহ্নগুলোই ব্যবহার করতে হবে। যেমন ধরো সাংকেতিক চিহ্নগুলো কি, সংক্ষেপে আমি কিছু পরিচয় তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে সমান চিহ্ন, এটা তোমরা সবাই জানো, সবাই চিনো সমান চিহ্ন। এই সমান চিহ্ন কে যদি আমরা মাঝখানে একটা দাগ দিয়ে কেটে দেই, এটাকে বলবো সমান নয়। যেমন ধরো একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সমান নয়, এটা লেখার সময় আমরা কি করবো, সমান চিহ্ন দিয়ে মাঝখানে এরকম করে কেটে দিব, মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সমান নয়, এভাবে বলবো। এরপরে দেখো সমান চিহ্ন দিয়ে এখানে যদি এরকম করে ঢেউয়ের মতো দেই, তাহলে এটাকে বলবো সর্বসম। সর্বসম মানে কি, এই ত্রিভুজটা সব দিক থেকেই এই ত্রিভুজটার সমান, এই বাহুটা সমান, এই কোণটার সমান, এই বাহু এই কোণে, এভাবে করে সর্বসম লিখতে হবে। তাহলে কিভাবে, মাঝখানে এই চিহ্নটা দিলে আমরা বুঝতে পারবো যে এই ত্রিভুজটা পুরোপুরি সমান, ঠিক আছে। এটাকে বলে সর্বসম চিহ্ন। এরপর হচ্ছে সমান্তরাল চিহ্ন। এই যে এটা সমান্তরাল মানে কি, এই যে একটি সরলরেখা আঁকলাম, আরেকটা সরলরেখা সমানভাবে আঁকলাম, এই দুইটার মাঝখানে দূরত্ব সব দিকে সমান থাকবে, মাঝখানে দূরত্বটা সমান থাকবে, এটা মানে এই রেখাটা সমান্তরাল। যেমন ধরো এখানে যদি হয় AB আর এখানে হয় CD, তাহলে আমরা লিখবো CD সমান্তরাল AB, এরকম করে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে এখানে একটা ডট, এটা ফুট বলি আমি। আমি যদি বলি যে সাইমার কতটুকু লম্বা, তাহলে বলবো 4 ফুট, তাই না। তো এই ফুটটাকে আমরা কিভাবে লিখবো, যে 4 ফুট, হ্যাঁ, তাহলে সাইমু 4 ফুট লম্বা, ওকে। তারপর হচ্ছে এই যে এরকম করে দিব, এটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে। একটা স্কেল 6 ইঞ্চি, তাহলে কিভাবে লিখবো, এভাবে। তাহলে এটা হচ্ছে ইঞ্চি চিহ্ন, 6 ইঞ্চি আমরা এইভাবে লিখবো উপর দিয়ে, ঠিক আছে, উপর দিয়ে এরকম করে লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে লম্ব চিহ্ন। দেখো এটাকে বলে লম্ব চিহ্ন। আচ্ছা, এখানে দেখো এই একটা সরলরেখা, এটার উপরে একটা লম্ব আঁকলাম। লম্ব মানে এই লম্বের পাশে কোণটা 90 ডিগ্রি থাকবে। তাহলে এখানে যদি লিখি আমি, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, এই যে বিসি যে রেখাটা, এটার উপরে এডিটা একটি লম্ব, তাহলে কিভাবে লিখবো, এডি লম্ব বিসি,
হ্যাঁ, এভাবে করে আমরা চিহ্ন দিয়ে দিয়ে দেখো কত সুন্দর করে এগুলো সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, তাই না? তারপরে যে কোণ চিহ্ন আছে, আমরা তো কোণ আঁকতে পারি। এখানে এ বি সি, এই কোণটাকে কিভাবে লিখবো? সামনে ছোট করে কোণ চিহ্ন দিব, লিখবো এ বি সি কোণ। ঠিক আছে, এটা একটা গেল। এরপরে দেখো বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন, এগুলো তোমরা জানো, করেছো। বৃহত্তর চিহ্নের সামনে থাকবে বড় সংখ্যা, ধরো 76 আর 70, এটা আমাদের বড় সংখ্যা হচ্ছে 76, তাহলে এই 76 আর 70 এর মাঝখানে যদি আমি এই চিহ্নটা দেই, বৃহত্তর চিহ্নটা দেই, তাহলে বোঝা যাবে যে 76 70 এর চেয়ে বড়। আর এই ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে কিভাবে লিখবো? তাহলে 70টা আগে চলে আসবে, ছোট যেটা সেটা আগে, হ্যাঁ, পরে থাকবে 76। ওকে, আচ্ছা, এরপরে সুতরাং, এটা তোমরা সবাই চিনো, অঙ্কের মধ্যে একটু আগে কতবার লিখেছি না? এরপরে এই সুতরাংটাকে উল্টিয়ে দিলে দেখো দুটো বিন্দু দিলাম নিচে, এই যে উপরে যে বিন্দুটা এটা নিচে দিলাম, এটাকে বলবো আমরা যেহেতু। যেহেতু, ঠিক আছে, এটাকে বলবো যেহেতু। আচ্ছা, ত্রিভুজ চিহ্ন দেখো এবার, ত্রিভুজ চিহ্ন, ধরো একটা আমরা ত্রিভুজ আঁকলাম, এটাকে বলবো এ বি সি ত্রিভুজ। কিভাবে লিখবো? ত্রিভুজ এ বি সি, এভাবে লিখবো। এরপরে দেখো আছে চতুর্ভুজ, সেম ভাবে আমরা চতুর্ভুজ, ছোট করে সামনে চতুর্ভুজ লিখে দিব। তারপরে আছে এটা চতুর্ভুজটা, চতুর্ভুজ যেমন ধরো চতুর্ভুজ এ বি সি ডি একটা চতুর্ভুজ, তাই না? তাহলে এ বি সি ডি, এটা সামনে চতুর্ভুজ চিহ্নটা দিলে আমরা বলবো যে চতুর্ভুজ এ বি সি ডি। এরকম করে আছে আবার ধরো বর্গ, বর্গের 4টা বাহুই সমান থাকবে, এরকম। তাহলে আমরা সেম ভাবে এ বি সি ডি যদি একটা বর্গের নাম লিখি, সেটার সামনে ছোট করে বর্গ চিহ্নটা দিব, ঠিক আছে? তাহলে এ বি সি ডি একটি বর্গ। এরপর আছে ডিগ্রি চিহ্ন, দেখো ডিগ্রি চিহ্ন দিয়ে কি বোঝা যায়? যেমন ধরো আজকে ফাতেমার জ্বর হয়েছে, তো জ্বর কত ডিগ্রি জ্বর হয়েছে সেটা ডক্টর ওই যে থার্মোমিটার দিয়ে মাপবে, মাপার পরে জিজ্ঞেস করলে বলবে যে 102 ডিগ্রি জ্বর হয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো? 102 এর উপরে এদিকে এই ডান দিকে একটু ছোট করে এভাবে ডিগ্রি চিহ্নটা দিয়ে এটাকে 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে, ঠিক আছে? তাহলে এই ডিগ্রি চিহ্নটা এভাবে ইউজ করব। এরপরে আছে বৃত্ত, বৃত্তটাকে এই ডিগ্রির চেয়ে একটু বড় করে দিবে, ঠিক আছে? আমরা বৃত্ত আঁকি না, বৃত্ত দিলাম, এখানে এ বি সি লিখবো, চিত্রে এ বি সি একটি বৃত্ত। কিভাবে লিখবো? সামনে একটা বৃত্ত চিহ্ন দিয়ে এ বি সি একটি বৃত্ত, এটা দিলে বোঝা যাবে এ বি সি একটি বৃত্ত। ওকে, এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ তোমরা এভাবে করে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এক্সাম তো চলে আসতেছে, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা এক্সামে পার্টিসিপেট করতে পারবো। আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।